and welcome to Excel Academy. Hope you all are doing fine. আজকে আমরা শতকরা নেক্সট পার্ট করব। অলরেডি দুটো পার্ট করা হয়েছে এবং দুটো পার্টের বেশ কয়েক অঙ্ক করা হয়েছে, অনেকগুলো কোশ্চেন করা হয়েছে। যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো কোশ্চেনগুলো, ঠিক আছে? তাছাড়া আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আজকে শতকরা তৃতীয় নাম্বার সিরিজ এবং তৃতীয় নাম্বার সিরিজে কী কী কোশ্চেন আছে প্রথম থেকে দেখা যাক, ঠিক আছে? আগের দিন আমরা এর আগে অবধি 25 অবধি করেছি, তারপর থেকে করছি। সমস্ত কোশ্চেনগুলোই খুব বেশি ইম্পর্ট্যান্ট, দেখো, এবং খুব বেশি হেল্প হবে। যারা আমার কাছ থেকে পেড কোর্সে পড়তে যাও 6294463369 এই মোবাইল নাম্বারে ফোন করতে পারো। 10 জুলাই থেকে ক্লাস শুরু হবে। কোর্সের ফি থাকছে 549 টাকা। সমস্ত কিছু এ টু জেড করানো হবে। কেপি কনস্টেবলের জন্য কোর্সের সমস্ত কিছু করানো হবে। ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত কিছুটা টপিক ওয়াইজ কভার করা হবে। কি বলেছি দেখো, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কত হ্রাস পাবে? বৃত্তের যে ব্যাসার্ধ হয় সেটা তোমরা জানো যে পাই আর স্কোয়ার হয়, ঠিক আছে? পাই আর স্কোয়ার হয়। এরপর বলেছে এই যে আর ফর যেটা হয়, সেই আর হয় তার ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক? 20% হ্রাস পেয়েছে, 20% সমান 20/100, ঠিক আছে? 20/100 মানে 20 2 শূন্য কাটা গেলে 2 1 2 2 5 10, অর্থাৎ 1/5। আচ্ছা, হ্রাস পেয়েছে মানে এর মধ্যে 5-এর মধ্যে 1 হ্রাস পেয়েছে মানে 4/5 করা যেতে পারে। নর্মালি 5 ছিল, 5-এর থেকে 1 হ্রাস পেয়েছে, তাহলে 5 বিযুক্ত 1 মানে 4/5 হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই যে রেডিয়াসটা আছে, আগে 5 ছিল, মানে ব্যাসার্ধ আগে 5 ছিল এবং এরপর 5 থেকে 4 হয়ে গেছে, ঠিক? তাহলে বলেছে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। তাহলে এই সূত্রটাতে আমি বসাবো। তার আগে দেখো কি আছে, আর যেটা আছে সেটা 5 থেকে 4 হয়েছে, 5 থেকে 4 হয়েছে মানে আগে আমার কত ছিল? পাই ইন্টু কত ছিল? 5 ছিল, মানে 5 5 25, ঠিক আছে? এটা ছিল আমার, যেহেতু আগে ছিল 5 এবং আর স্কোয়ার দেওয়া আছে, তাহলে 5 5 25 মানে 25 পাই ছিল। এরপর কত হয়ে গেল? আর মানে 4 হয়ে গেল। তাহলে এখন কত হয়ে গেল? পাই ইন্টু 4 4 16, অর্থাৎ আগে ছিল আমার 25 পাই, এখন সেটা হয়ে গেল 16 পাই। ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি পাবে? দেখতেই পাচ্ছ যে সেটা হ্রাস পেয়েছে, এবং কত হ্রাস পেয়েছে? 25 থেকে 16 হয়ে গেছে, অর্থাৎ 9 হ্রাস পেয়েছে, 9 পাই। 25 পাই থেকে 16 পাই মানে 9 পাই হ্রাস পেয়েছে। কার উপর হ্রাস পেয়েছে? 25 পাইয়ের উপর হ্রাস পেয়েছে। কেন? কারণ 25 থেকে কমেই তো 16 হয়েছে। তাহলে প্রথমে ছিল 25, ইনিশিয়ালি 25 ছিল এবং সেটা থেকে কমে 16 হয়েছে। তাহলে কার উপর হ্রাস হয়েছে? নিশ্চয়ই 25-এর উপর হ্রাস হয়েছে, সেই কারণে 25 পাইটাকে আমি নিচে দিলাম। যার উপর হ্রাস হয় সেটাকে নিচে দিতে হয়, এবং যতটা হ্রাস হয় সেটা উপরে দিতে হয়। এটা ওই রকম কোয়েশ্চেনের মধ্যে করতে পারো। সেই বলে না যে পার্সেন্টেজ অফ লাভ যদি বের করতে বলে, তখন তোমরা কী করো? উপরে লাভ দেয় এবং নিচে দেয় সিপি মানে ক্রয় মূল্য গুণিত 100, এইভাবে দাও। তো সেম জিনিস এখানেও, এটাতে যেটা বের করতে বলবে যে লাভ বা ক্ষতি যেটা আছে সেটা উপরে, মানে বৃদ্ধি বা হ্রাস যেটা আছে সেটা উপরে, ঠিক আছে? এবং কার উপরে বৃদ্ধি বা হ্রাস হয়েছে সেটা লিখবে নিচে, এবং 100, এই সিম্পল ফান্ডা, ঠিক আছে? তাহলে এখানেও সেম করবো, 100 দিয়ে আমি গুণ করবো। 100 দিয়ে যদি গুণ করি, এখানে পাই, এই পাই কাটা যাবে, 4 25 100, 4 9 36%, ঠিক আছে? একটি আয়তাকার ক্ষেত্র দিয়েছে, যার এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব আসে, এবং ডাইরেক্টলি তোমাকে কোয়েশ্চেন দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে করতে হবে। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি কত? আয়তক্ষেত্র দিয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়ে যায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ প্রথমে একবার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল এবং প্রস্থ হ্রাস পেল। তাহলে দৈর্ঘ্য যদি আমার বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10-এর 100 বৃদ্ধি, মানে 10 1 10 কাটা গেল 1-এর 10। আচ্ছা, বৃদ্ধি পেয়েছে মানে ইনিশিয়ালি 10 ছিল, সেটাতে 1 বৃদ্ধি পেল, মানে 10 আর 1 11-এর 10 হয়ে গেল। অর্থাৎ আগে দৈর্ঘ্য এইটা ছিল, দৈর্ঘ্য 1, এরপর এখানে হয়ে গেল দৈর্ঘ্য 2, দৈর্ঘ্য বেড়ে এটা হয়ে গেল, ঠিক আছে? পরে কি বলেছে? আমার প্রস্থ যেটা আছে, প্রস্থ 20% হ্রাস পেয়েছে। 20% হ্রাস মানে 20%, অর্থাৎ 20-এর 100, 20 1 20, 1-এর 5 হ্রাস পেয়েছে, মানে 5 ছিল আগে, 1 কমলো, মানে 5-এর থেকে 1 কমলো, মানে 4-এর 5,
অর্থাৎ আগে প্রস্থ ছিল এইটা, প্রস্থ 1, এরপর প্রস্থ কত হয়ে গেল, 4 হয়ে গেল। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি যে আমার কমে গেল, এবং কত কমে গেল, 20% কমে গেল। ঠিক, তাহলে বলেছে ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধি কত হবে, ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি কত হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমার প্রথমে দৈর্ঘ্য কত ছিল, প্রথমে দৈর্ঘ্য ছিল 10 এবং প্রস্থ কত ছিল 5, তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল 10 এবং প্রস্থ ছিল 5, এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটাই হয় ক্ষেত্রফল, তাই না? পরের ক্ষেত্রে কি হয়ে গেল, ক্ষেত্রফল এরপর কি হয়ে গেল, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেল এবং মানে 11 হয়ে গেল, তার মানে 11, এবং প্রস্থ হ্রাস পেয়ে গেল মানে 4 হয়ে গেল, মানে 4 11 44, অর্থাৎ আগে 5 10 50 ছিল, এখন সেটা 4 11 44 হয়ে গেল। তাহলে হ্রাস বা বৃদ্ধি কত, কত হ্রাস বা বৃদ্ধি হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি হ্রাস হচ্ছে, হ্রাস হচ্ছে। ঠিক আছে, তাহলে হ্রাস যদি হয়, কত হ্রাস হচ্ছে, 50 থেকে 44 হয়ে গেল, অর্থাৎ 6 হ্রাস পেয়েছে। কার উপর হ্রাস পেয়েছে, 50-এর উপর। কেন, কারণ 50 থেকে কমেই তো 44 হচ্ছে, তাহলে 50-এর উপর হ্রাস পেয়েছে, ইন্টু পার্সেন্টেজ বের করার জন্য 100, 50 দুগুণে 100, 12% হ্রাস। হ্রাস কী করে বুঝলাম, কারণ আমি আগে দৈর্ঘ্যটা ছিল 50, এখন হয়ে গেল 44, তাহলে নিশ্চয়ই কমে গেল, কমে গেল মানে হ্রাস পেয়েছে। ঠিক আছে, এখানে বাড়ার পর 12% বৃদ্ধিও আছে। কনফিউশন যদি হয় দেখে নেবে যে আগে দৈর্ঘ্য ছিল 50, এখন 44 হয়ে গেল, মানে নিশ্চয়ই হ্রাস পেয়েছে, সেই কারণে আমি হ্রাসে উত্তরটা দিলাম। একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 4% হ্রাস পেলে ক্ষেত্রফলে পরিবর্তন কী হবে, সেম জিনিস করবে, দৈর্ঘ্য প্রস্থ নর্মাল হিসাবে। দেখো, এইটার উপর আমি ট্রিকের সাহায্যে করাচ্ছি, এরপর আর লম্বা টম্বা আমি করাচ্ছি না, লম্বা করানোর আমার দরকার নেই, এরপর নর্মাল হিসাবে আমি করাচ্ছি। ঠিক আছে, দৈর্ঘ্য 10% হ্রাস, প্রস্থ 4% হ্রাস পেলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 4%। আচ্ছা, 10% বৃদ্ধি মানে 10-এর 100, মানে 1-এর 10, মানে 10 থেকে 11 হয়ে গেল। 4% হ্রাস মানে 4-এর 100, মানে 1-এর 25, হ্রাস মানে 24-এর 25 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আগে 10, দৈর্ঘ্য ছিল 10 থেকে 25 হয়ে গেল, এটা 10 থেকে 11 হয়ে গেল, এটা 25 থেকে 24 হয়ে গেল। তাহলে এটা দৈর্ঘ্য, আগের দৈর্ঘ্য, এটা আগের প্রস্থ, এটা পরের দৈর্ঘ্য, এটা পরের প্রস্থ। তাহলে প্রথমে ছিল 250, এরপর কত হয়ে গেল, 24 ইন্টু 11, 24 ইন্টু 11, 24, 264, কী হয়ে গেল, 250 থেকে 264 হয়ে গেল। ঠিক আছে, এই দিকটা দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তার আগে কত ক্ষেত্রফল ছিল, 10 গুণিত 25, পরে হয়ে গেল 11 গুণিত 24। বৃদ্ধি কত পেল, 50 থেকে 64, মানে তোমার 14 বৃদ্ধি পেল। কার উপরে বৃদ্ধি পেলো, 250-এর উপর বৃদ্ধি পেলো, ইন্টু 100। এই শূন্য কাটা যাবে, 5 দুগুণে 10, 5 5-এ 25, 14 দুগুণে 28-এর 5, 28-এর 5 হয়ে গেলে 5 5-এ 25, 5 পূর্ণ 3-এর 5% বৃদ্ধি। এক ব্যক্তি আয়ের 10% ঘর ভাড়া দেয়, অবশিষ্ট অর্থে 30% আহারাদির জন্য খরচ করার পর অবশিষ্ট 1260 টাকা থাকে। ঠিক আছে, মানে একটা লোক আছে যার 10% ঘর ভাড়া দিচ্ছে, তার মোট যে ইনকাম মানে মোট আয়ের 10% সে ঘর ভাড়া দেয়, এবং অবশিষ্ট অর্থে, এটা বলেছে অবশিষ্ট অর্থে, মানে ভাড়া দেওয়ার পর বাকি যে টাকাটা বাঁচে সেই টাকাটার 30%ও খাবার দাবারে ব্যবহার করে, এবং তারপর যে অবশিষ্ট টাকা থাকে সেই অবশিষ্ট টাকার পরিমাণ হয় 1260 টাকা। তাহলে মোট আয় কত, আমি ধরে নিলাম তার যে মোট আয় আছে, মোট আয় ধরে নিলাম আমি এক্স। ঠিক আছে, তাহলে মোট আয়ের 10% ঘর ভাড়া দেয়, মোট আয়ের যদি 10% ঘর ভাড়া দেয় মানে এক্স ইন্টু 10-এর 100, মানে x/10, এটা হয়ে গেল তার ঘর ভাড়া, এটা ঘর ভাড়া দেয়। ঘর ভাড়া, মোট আয় যদি এক্স হয়, ঘর ভাড়া দিচ্ছে x/10, তাহলে অবশিষ্ট টাকা কত, অবশিষ্ট টাকা আমি এখান থেকে বের করতে পারবো। এই ধরনের কোয়েশ্চেন তোমরা ক্লাস 4-5-এ করেছিলে, তাই না? তাহলে অবশিষ্ট টাকা x মাইনাস x/10, অর্থাৎ 9x/10, এটা হয়ে গেল আমার অবশিষ্ট টাকা। এরপর কি বলেছে, এই অবশিষ্ট টাকা 30% আহারাদির জন্য খরচ করে। তাহলে অবশিষ্টের 30%, অবশিষ্টের 30% কী করে, খাবারের জন্য ইউজ করে, খাবারের জন্য ব্যবহার করে, খাবার তো দরকারই, খাবার না হলে কী করে হয়। তাহলে 9x/10-এর 30%, তার মানে 30-এর 100, এখানে নর্মাল করতে পারো তোমরা, যখন এগুলো দেখবে যে ধীরে ধীরে করবে তখন এত বেশি প্রবলেম হবে না। ঠিক আছে, এগুলো যখন ধীরে ধীরে করবে তখন এগুলোতে তত বেশি অসুবিধা হবে না। তাও 3 9 27 x/100, এগুলো তুমি শর্ট ট্রিকের মধ্যে করতে পারো, কিন্তু শর্ট ট্রিকে আমি ফালতু তোমাদেরকে ঝামেলা করানোর চেষ্টা করছি না, যাতে করে তোমরা নর্মাল হিসাবে করতে পারো, নাহলে ফালতু ক্যাচাল হয়ে যাবে। সব কিছুতে যদি ট্রিক ঢোকাতে চাও তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক না?
বেশ, তাহলে এটা হয়ে গেল 9x। আগে ঘর ভাড়া দিয়েছিল 9x, মানে ঘর ভাড়ার পর বেঁচেছিল 9x/10। এরপর খাবার দাবারে খরচ করছে 27x/100। তাহলে এরপর তার অবশিষ্ট টাকা কত? এরপর তার অবশিষ্ট টাকা 9x/10 মাইনাস 27x/100। এইটা তার অবশিষ্ট টাকা বাঁচবে, এবং এই অবশিষ্ট টাকাটাই তার 1260-এর সাথে সমান হবে। তাহলে আমি এখানে বের করি, আগে ছোটো করে নিই, তারপর 1260-এর সাথে সমান করব। 10 আর 100 লসাগু 100, 10 10 100, 90x মাইনাস 27x। 90 থেকে 27 বিয়োগ গেলে কত হয়ে যায় তোমার? 27-এ কত হয়? 10, 3-এ 10, 7 গেলে 1, 2 কে 3, 3 63x/100। এটা হয়ে গেল অবশিষ্ট টাকা, এবং এই অবশিষ্ট টাকা যেটা আছে সেটাই তার মোট যে পড়ে থাকছে টাকা সেটার সাথে সমান, এবং তার কাছে কত পড়ে থাকছে? 1260 টাকা। 1260। আচ্ছা, তুমি বুঝতে পারছো 63 দুগুণে কত হয়? 126। কেন? কারণ 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এখানে 63 কুড়িয়ে একেবারে কাটতে পারো, ঠিক আছে। এবং এখানে এক্সটা উপরে রয়ে গেল, তাহলে x/100 = 20। এখানে মোট টাকা যেটা চলে আসছে ওর, ঠিক আছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য, এটা তো আমি ডবল হয়ে গেছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 4% হ্রাস, দু একটা কোয়েশ্চেন ডবল হয়ে গেছে। এরপর কি বলেছে? আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য 5% হ্রাস, 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধি কত? এগুলো তোমরা করতে পারবে। আমি 2-3টে কোয়েশ্চেন এরকমের দেখিয়ে দিলাম। তা সত্ত্বেও যদি বলো 5% হ্রাস দৈর্ঘ্য, এখানে এইভাবে লিখবে, প্রথমে লিখবে, এখানে লিখবে দৈর্ঘ্য, আচ্ছা এইভাবে লিখবে। হ্যাঁ, এগুলোকে করার জন্য সহজভাবে এইভাবে করা হয়। এখানে দৈর্ঘ্য লিখবে, এরপর এখানে প্রস্থ লিখবে, এবং এইখানে একটা লাইন দেবে, এবং এইটা দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করলে কত হয়ে যায়? ক্ষেত্রফল হয়ে যায়। সব কিছুতে করতে পারো। যদি বলে একটা লোকের মানে ঘর ভাড়া যেটা ছিল, ঘর ভাড়া বলছি, বাসের ভাড়া 10% বৃদ্ধি পায়, তার যে লোক সংখ্যা, মানে বাসের যে লোক সংখ্যা সেটা 25% কমে গেল, তাহলে তার মোট আয় কী পরিমাণ হ্রাস পাবে? এই যে ধরনের কোয়েশ্চেন, সেগুলো তো এই ট্রিকটা তুমি ইউজ করতে পারবে, বা এই ফান্ডা হিসাবে করতে পারো, সহজ হয় আর কি, ঠিক আছে। আরেকটা রকমও করতে পারো, যে কোয়েশ্চেনগুলো থাকে যে একটা লোকের যে চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, সে ঘরের যে ব্যবহারটা আছে চিনির ব্যবহার, সেটা 10% হ্রাস পেলে মোটের উপর তার যে বাচতটা কত, বা মোটের উপর তার খরচ কত বেশি হার বাড়লো বা কমলো, এই ধরনের কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো তো এইভাবে করতে পারো, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য তোমার রয়েছে 5% হ্রাস, 5% হ্রাস মানে 5-এর 100। একেবারে করতে চাও, 5-এ 5, 5 20 100, 1-এর 20 হ্রাস মানে 20 থেকে 1 কমলো মানে 19-এর 20। তার মানে দৈর্ঘ্য কী ছিল? আগে 20 ছিল, হ্রাস পেয়ে 19 হয়ে গেল। প্রস্থ 10% বৃদ্ধি পেল, 10% বৃদ্ধি মানে 10-এর 100, তাই না? 10-এর 100 মানে 1-এর 10, বৃদ্ধি মানে 10 থেকে 1 বাড়লো মানে 11-এর 10। তার মানে আগে 10 ছিল, এখন 11 হয়ে গেল। এরপর আমাদের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 2 20 200, 10 20 200। তাহলে এরপর এটা হয়ে হচ্ছে কত? 19 19 9 0 209, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার কত হলো? ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি কী হবে? 200 থেকে 209 হয়ে গেল। 200 থেকে 209 যদি আমার হয়ে যায়, তুমি এখান থেকে বলতে পারো, যা খুশি বলতে পারো, বৃদ্ধি কত হচ্ছে? 200 থেকে 209 হচ্ছে, মানে বৃদ্ধি হচ্ছে, মানে এটা তো হবে না, এটা হবে না। আমি তোমাদেরকে হ্রাসগুলো কেটে দিলাম আর কি নর্মাল হিসাবে, যে হ্রাস হবে না। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি 200 থেকে 209 হচ্ছে, মানে বৃদ্ধি হচ্ছে। 9 বৃদ্ধি হচ্ছে, কার উপর বৃদ্ধি হচ্ছে? 200-র উপরে ইন্টু 100। 100 দিয়ে 200 কাটলে, 2 দিয়ে 9-কে কাটলে হয় 4.5% বৃদ্ধি। জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ জলে পরিণত হলে আয়তন আবার কমে। এই ধরনের কোয়েশ্চেনগুলোর ফান্ডা তোমাদেরকে আমি আগেও বলে দিচ্ছি, যে এই কোয়েশ্চেনগুলো আমি আগেও করেছি। কীভাবে করেছি? যে একটা সংখ্যাকে 10% বৃদ্ধি করে তাকে আবার পুনরায় আগের অবস্থাতে নিয়ে আসতে কতবার হ্রাস করতে হয়, এই যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে গিয়ে এখানে, ঠিক আছে। এগুলো পার্সেন্টেজের ক্ষেত্রে খুব সহজ কোয়েশ্চেন, এবং খুব সুন্দরভাবে এই ধরনের কোয়েশ্চেনগুলো এক্সিকিউট করতে হয়, এবং এই কোয়েশ্চেনগুলোতে সামান্য একটু ঘুরিয়ে দিলে পরীক্ষার হলে কিন্তু ফেঁসে যায়। সেই কারণে দেখবে যে কীভাবে দিচ্ছে কি না দিচ্ছে, সেটাকে নিশ্চয়ই মাথায় রাখবে। তাহলে কি বলেছে? জল যখন বরফে পরিণত হচ্ছে, তাহলে তার আয়তন বাড়ে। তোমরা সবাই জানো যে জলকে যখনই তুমি বরফে জমিয়ে নেবে, তখন তার আয়তন বাড়ে। এটা একটা ফিজিক্সের কোয়েশ্চেন হয়ে গেল। এবং বরফ যখন জলে পরিণত হয়, তখন আয়তনটা কমে যায়। নর্মাল কোয়েশ্চেন। তো জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। 10% বাড়ে মানে জল থেকে যখন তুমি বরফ পড়ছো, জল থেকে যখন তুমি বরফ পড়বে। আচ্ছা, এখান থেকে দেখো, প্রথমে জল
এটা হয়ে গেল বরফ। তুমি জল থেকে বরফ করছো, তাহলে কি হচ্ছে 10% বৃদ্ধি হচ্ছে, মানে 1/10 বৃদ্ধি মানে 11/10। কেন? কারণ 10 ছিল, 10-এ 1 বাড়লে 11/10, মানে 10 জলের আয়তন যদি 10 হয়, বরফের আয়তন 11 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবেই তো আয়তনে বাড়ছে। এরপর কি বলছে, বরফ গলে যদি জলে পরিণত হয় তবে আয়তন কত কমবে। এরপর এই যে আয়তনটা 11, এটা যদি আবার পুনরায় ফিরে যায় আগের অবস্থাতে, তাহলে আয়তন কত কমবে, আয়তনটা কত কমবে। জলের পরিমাণটা সেমই থাকবে, কিন্তু তার আয়তনটা যেটা আছে, আয়তনটা কত কমবে। ঠিক আছে, মানে এখানে বলতে চেয়েছে যে একটা ধরো গ্লাস আছে, গ্লাসের মধ্যে জল আছে, গ্লাসে কিছু পরিমাণ জল আছে, হয়তো 500 ml বা 600 ml, 1 লিটার। সেটাকে যেই তুমি বরফে জমালে, তখন তার যে আয়তনটা আছে বা তার যে ভলিউমটা আছে, তার ভলিউমটা ইনক্রিজ করলো, অ্যান্ড দ্যাট ভলিউম ইজ ইনক্রিজেস বাই 10%, ভলিউম 10% বৃদ্ধি পায়। এরপর সেই বরফটাকে ভেঙিয়ে বা যাই করে হোক না কেন, তুমি যদি জলে পরিণত করতে চাও, তাহলে তার আয়তন কত কমবে। ঠিক আছে, তাহলে জলটা বরফে পরিণত হলে 10 থেকে 11 হলো। এরপর তুমি বরফটাকে জলে করতে গেলে কত হ্রাস করতে হবে, দেখো 10 থেকে তুমি 11 থেকে 10-এ আসতে হবে, তোমাকে 11 থেকে 10-এ আসতে হবে, মানে 1 হ্রাস করতে হবে। কার উপর হ্রাস করতে হবে? 11-এর উপর। কেন? কারণ এখন তুমি তো 11-তে বসে আছো। 1 থেকে 11 100, মানে 9/1-11%, এটাকে হ্রাস করতে হবে, তাই তো। একটি বিদ্যালয় থেকে পরপর 2 বছর 250 জন এবং 150 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করে, মানে প্রথম বছর 250 জন পাস করে, পরের বছর 150 জন পাস করে। প্রথম বছর 80% পাস করে, প্রথম বছর মানে পার্সেন্টেজের যে পরিমাণটা সেটা 80%, এবং দ্বিতীয় বছর যে পার্সেন্টেজ পাশের সেটা 63.23%। ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়। 2 বছরের গড় সাফল্যের হার কত? গড় সাফল্যের হার কত? আচ্ছা, গড় সাফল্যের হার যদি তুমি বের করতে পারো, প্রথম বছর কতজন ছিল? প্রথম বছর ছিল তোমার 250 জন। প্রথম বছর কত ছিল? 250 জন। 250 জনের স্ট্রোকটা বাড়ানো যাবে কি এখান থেকে? নো, আই ডোন্ট থিঙ্ক দ্য স্ট্রোকস ক্যান বি ইনক্রিজ ফ্রম হিয়ার। ইয়া, আই ক্যান ইনক্রিজ দ্য থিকনেস। স্ট্রোকটা একটু বাড়াই। হ্যাঁ, তাহলে কি বলেছে, প্রথম বছর 250 জন ছিল, এবং প্রথম বছর 250 জন পরীক্ষা দিয়েছিল। 250 জনের 80% পাস করেছে, প্রথম বছর 80% পাস করেছে, তাহলে 250 জনের 80% পাস, এটা প্রথম বছর। তাহলে এখান থেকে 0 0 0 0 8 25-এ 200 জন পাস প্রথম বছর। প্রথম বছর মাধ্যমিকে 200 জন পাস করেছে, কতজনের মধ্যে? আউট অফ 250, 250 জনের মধ্যে 200 জন পাস করেছে, আউট অফ। ঠিক আছে, এরপর কি বলেছে, দ্বিতীয় বছর 150 জন পরীক্ষা দিয়েছে এবং 66.23%, 66.23%টাকে ভাঙো, 3 চোখ এখান থেকে করো, এখানে করো, 66 × 3, 3 চোখ 18 8, হাত থাকলো 1, 3 চোখ 18 1 19, 198, মানে আর পূর্ণর জন্য 200, 200-র 3%, তাহলে 200/3%। স্ট্রোকটাকে কমাতেই হবে, অন্যরকম দেখাচ্ছে। তাহলে পার্সেন্টেজটাকে ভাঙো, 200/3%, মানে 200/3 ইন্টু পার্সেন্ট মানে কি হয়? 1-এর 100 হয়, 100 2-এ 200, মানে 2-এর 3। ঠিক আছে, 2-এর 3 হয়ে যাচ্ছে। 2-এর 3 না করে, আমি 2-এর 3 না করলেও চলবে, 2-এর 3 যদি না করতে চাও, এখানে এত দূরে অবধি করো। 200/3% হয়ে গেল, 200/3% হয়ে গেল। এরপর তুমি কি করবে, টোটাল 150 জন ছিল, 150 জনের 66.23% পাস করেছে, অর্থাৎ 200/3%, মানে 1-এর 100 এতজন পাস করেছে। ঠিক আছে, 200/3%, এটা বলতেই পারো তুমি, 200/3% মানে কি হয়? 1-এর 100 হয়। এখান থেকে কাটাকাটি করো, এই 0 এই 0 এই 0 এই 0, ঠিক আছে। 3 50-এ 150, 50 দুগুণে 100, তাহলে 100 জন পাস করছে, কতর মধ্যে? আউট অফ 150, আউট অফ। এরপর তুমি বলো, 2 বছরের গড় সাফল্যের হার বের করতে বলেছে, গড় সাফল্যের হার বের করতে বলেছে। আচ্ছা, গড় সাফল্যের হার যদি বের করতে বলেছে, মানে টোটাল কত তাদের পাসটা আছে, 2 বছর মিলে তার পাসের পার্সেন্টেজটা কত। তাহলে প্রথম বছরে কতজন পাস করেছে? 200 জন, কতর মধ্যে? 250 জনের মধ্যে,
তারপর পাস করেছে 100 জন 150 জনের মধ্যে। তা টোটাল আমি পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে পার্সেন্টেজ কী হয়ে যাবে, টোটাল পাস ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট, মানে মোট সংখ্যা আর কি। উফ বাপরে, মোট পাস বাই মোট সংখ্যা ইন্টু 100। কীভাবে করলাম, সেই নিয়ম সিপি বলছি আবার, প্রফিট বা লস বাই সিপি ইন্টু 100, এই নিয়মে যেভাবে করা হয় সেভাবে করা হয় পার্সেন্টেজ বের করার জন্য, এভাবে সহজ পদ্ধতি। কত পাস করছে, পাস করছে 200 আর 300 জন। কতজনের মধ্যে, 250 আর 150 400 জনের মধ্যে। ঠিক আছে, কত পাস করছে 200 আর 100 300 জন, কতজনের মধ্যে 250 আর 150, মানে তোমার হয়ে গেল 400 জন। পার্সেন্টেজ বের করার জন্য 100, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, মানে 300 ডিভাইডেড বাই 4, 300 ডিভাইডেড বাই 4, মানে 4 দিয়ে 100কে ভাগ করলে হয় 25, 4 দিয়ে 100কে ভাগ করলে হয় 25, আবার 100 দিয়ে 300কে ভাগ করলে হয় 3, মানে 3 25 75। বোঝা গেল, মোট পাসটা বের করলাম, তারপর পাসের পার্সেন্টেজ বের করে দিলাম, কিচ্ছু করিনি। একটি সংখ্যার 25%-এর সঙ্গে 130% যোগ করা হলো, সংখ্যাটি 75 চলে এসছে। আশা করি এই কোয়েশ্চেনটা আমি করিয়েছি। একটি সংখ্যা দেওয়া আছে যার 25%-এর সাথে 25%-এর সঙ্গে 130% যোগ করা হলো এবং তার ফলে সেটা 75 আসছে। এখানে ক্যালকুলেশন করে দেখবে এক্স কত বেরোবে। আশা করি এই কোয়েশ্চেনটা আমি আগে করেছি, সেই জন্য করাচ্ছি না। নর্মাল হিসেবে তোমরা তো করে নিতেই পারবে। এখানে 0 0 0 0 3 15 45, মানে আচ্ছা আমি যদি না করেছি বাই চান্স, তাহলে এখান থেকে দেখো 25 একে 25, 4 25 100, অর্থাৎ x/4 প্লাস এখানে 0 0 সবগুলো কাটা গেল, 3 15 45 = 75, x/4 = 45কে এদিকে এখানে গেলে বিয়োগ হয়ে যাবে, 75 থেকে 45 মানে 30, x সমান ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যায় 120। ঠিক আছে, পি এর আয় কিউ এর আয় অপেক্ষা 50% বেশি, আর এর আয় অপেক্ষা 25% বেশি, কিউ এবং আর এর আয়ের অনুপাত কত? প্রথমে বলেছে পি আর কিউ, তাহলে পি আর কিউর আমি রেশিও বের করবো। পি আর কিউ রেশিও কী বেরোবে, পি এর আয় কিউ এর আয় অপেক্ষা 50% বেশি, 50% বেশি মানে 50-এর 100, মানে 1-এর 2, বেশি মানে 2-এর মধ্যে 1 বাড়বে, 3-এর 2। কে বেশি, পি বেশি, সেই কারণে পিটা হয়ে গেল 3, কিউ হয়ে গেল 2। এরপর কি বলেছে, আর অপেক্ষা 25% বেশি, আর অপেক্ষা 25% বেশি, মানে 25-এর 100, মানে 1-এর 4, 4-এর মধ্যে 1 বাড়লো, মানে 5-এর 4। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কত পেয়ে গেলাম, পি এখানে পেয়ে যাচ্ছি 3, কিউ পেয়ে যাচ্ছি 2, আবার পি পেয়ে যাচ্ছি 5, আর পেয়ে যাচ্ছি 4। তার মানে এটা তো হচ্ছে না কেন, কারণ আমার দুটোতেই যখন পি আছে দুটোকেই সমান করতে হবে। দুটোকে যদি সমান করতে চাই আমি দেখো এখান থেকে করবো, পি বাই কিউ বের করলাম কত, পি বাই কিউ বের করলাম আমি 3-এর 2, এখান থেকে আমি পি বাই আর কত বের করলাম, এখান থেকে পি বাই আর বের করলাম আমি 5-এর 4। সিম্পলি আমি কি করব, পিটাকে সমান করবো। আচ্ছা পিটাকে সমান করার জন্য কি করবে, এখানে তোমার 3 আছে, তার মানে এটাকে 5 দিয়ে গুণ করো, উপর নিচে 5 দিয়ে গুণ করবে। এটাতে 5 আছে, এটা 5 দিয়ে 3 দিয়ে গুণ করবো, তবে 5 3 15, 3 5 15 হয়ে যাচ্ছে। এবার শুধুমাত্র উপরের টাকা তো আমি গুণ করতে পারি না, নিচের টাকাও আমার গুণ করতে হয়, সেই কারণে উপর নিচে দুটোতেই করলাম। তাহলে এখান থেকে আমার পি বাই কিউ কত চলে আসছে, 5 3 15 ডিভাইডেড বাই 10, আর কাটাকাটি করবো না। এখানে পি বাই আর চলে আসছে 15 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, কিউ এবং আর এর আয়ের অনুপাত কত, কিউ সমান কত 10, আর সমান কত 12, অর্থাৎ 2 5 10, 2 4 12, 5:6। একটি নির্বাচনী কেন্দ্রে মোট ভোটারের 20% ভোটদানে বিরত থাকে। ভোটদানে বিরত থাকে মানে ওরা ভোট দিতে আসেনি।
ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে আসেনি। ঠিক আছে, বিজয়ী প্রার্থী মানে যে জয় হয়েছে, যে টাকা লুটবে, সে ভোটে 70% পেয়ে, মোট প্রদত্ত ভোটে, ঠিক আছে, প্রদত্ত ভোট মানে যতজন ভোট দিয়েছে সেই ততজন ভোটের 70% পেয়ে নিকটতম একজন প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করেছে। আচ্ছা, টোটাল ভোট সংখ্যা কত হয়? 100%। 100%-এর মধ্যে 20% আসেনি, ভালো করেছে। 20% আসেনি মানে টোটাল ভোট দিয়েছে কত? 80%। 80% লোক ভোট দিয়েছে, বেশ। 20% আসেনি, তারা ভালো করেছে, কোনো অসুবিধা নেই। তাহলে 80% লোক ভোট দিয়েছে, কেন? কারণ 20% ভোট দিতে আসেইনি, কোনো প্রবলেম বশত বা কিছু কারণবশত আসেনি, 80% ভোট দিয়েছে। এরপর কি বলেছে, মানে এটাই তো প্রদত্ত ভোট। প্রদত্ত ভোট মানে কতগুলো ভোট পড়েছে, কোথায় পড়েছে? বুথে, বুথে ভোট পড়েছে কতগুলো। তারপর বিজয়ী প্রার্থী মানে যে জয়লাভ করেছে, যে টাকা লুটবে, সে প্রদত্ত ভোটে 70% পেয়েছে। তাহলে প্রদত্ত ভোট কত? 80। তাহলে 80-র 70% পেয়েছে। কত পেয়েছে? 80-র 70% পেয়েছে। মোট ভোটের 70% না, প্রদত্ত ভোটের, মানে যতগুলো ভোট দিয়েছে, যতজন ভোট দিয়েছে তাদের 70% পেয়েছে। ঠিক আছে, তাছাড়া নর্মালি ক্যালকুলেশন করে বলতেই পারো তুমি যে বিজয়ী মানে যে জয়লাভ করেছে সে প্রদত্ত ভোটের 70% পেয়েছে, তা যে হেরেছে সে নিশ্চয়ই প্রদত্ত ভোটের 30% পেয়েছে, কারণ 20% তো অলরেডি ভোট দিতে আসেইনি। তাহলে আমার 20%-এর সাথে সম্পর্ক নেই। আমার মোট পার্সেন্ট এখন 80%, এখন মোট পার্সেন্টই 80%, এখন 100% মোট পার্সেন্ট নয়, এখন আমার 80%-ই মোট পার্সেন্ট। তাহলে এই 80%-এর বিজয়ী প্রার্থী 70% পেয়েছে এবং পরাজিত যে হয়েছে সে তার 30% পেয়েছে। এরপর নর্মাল ক্যালকুলেশন তুমি যদি করো, দেখো 80%-এর 70% পেয়েছে যে জয় করেছে, তাহলে 80%-এর 70% মানে 80% মানে 80-র 100, 70% মানে 70-এর 100, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, মানে 56-র 100 মানে 56%। নর্মাল হিসাবে এত করার দরকার নেই, করে দেবে 7-8-56। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? বিজয়ী প্রার্থী পেয়েছে 7-8-56। পরাজিত কত হয়েছে? পরাজিত সমান কত হয়েছে? 3-8-24%। ঠিক আছে, এত পার্সেন্টেজ করার দরকার নেই, নর্মালি গুণ করে দেবে, চলে আসবে। তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 56%, পরাজিত পেয়েছে 24%, এবং প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাজিত করেছে। তার মানে বিজয়ী প্রার্থী পরাজিতকে 4960 ভোটে পরাজিত করেছে। তার মানে বিজয়ী প্রার্থীর মোট ভোট মাইনাস পরাজিত প্রার্থীর মোট ভোট, সেটাই তাদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করেছে, এবং সেই ডিফারেন্সের জন্যই যে জিতেছে সে জিতেছে, যে হেরেছে সে হেরেছে। তাহলে 56 - 24% সমান 4960। ঠিক আছে, এখান থেকে তোমার 32% সমান চলে আসছে 4960। 1% সমান বেরিয়ে যাবে তোমার 150। আমাকে কি বের করতে বলেছে? মোট ভোটার সংখ্যা, মোট ভোটার বের করতে বলেছে। আরে ভাই কেন এমন ধর, মোট ভোটার বের করতে বলছে। মোট ভোটার কত? মোট ভোটার 100%। এরপর কিন্তু আমি 100% বের করবো, কেন? কারণ আমাকে মোট ভোটার বের করতে বলেছে, এখানে আমাকে প্রদত্ত ভোট বের করতে বলেনি। তাহলে মোট ভোট যদি 100% হয়, তাহলে 1% সমান 150, তাহলে 100% মানে এটার সাথে 100 গুণ হবে, তাহলে এটা তো 100 গুণ হবে। 150-এর সাথে 100 গুণ হলে দুটো শূন্য বেড়ে যায়। একটি শ্রেণীর 45% ছাত্রছাত্রী ফিজিক্স, 52% কেমিস্ট্রি, 17% উভয় বিষয়ে পড়াশোনা করে। ভ্যান ডায়াগ্রাম যখন করাবো তখন এগুলো করিয়ে দেবো। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে আবার 20% বাড়ালে মোট মানে বৃদ্ধির সংখ্যা কত? ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এই যে পার্সেন্টেজ করাচ্ছি তখন একটা নিয়ম করাচ্ছি। কি নিয়ম করাচ্ছি? যেটাকে বলো সাকসেসিভ নিয়ম। সাকসেসিভ নিয়ম করাচ্ছি। সেই সাকসেসিভ নিয়মটাতে কি হয়, যে করাচ্ছি না, যে একটা ক্ষেত্রফল, মানে এই জিনিসটাতে তোমাদেরকে নর্মাল হিসেবে প্রফিট অ্যান্ড লসে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এখন তোমাদেরকে নর্মাল হিসাবে একটা বলছি, সাকসেসিভ কেস তখনই হয় যখন একটা বস্তুর ওপরেই পরপর 2বার 3বার 4বার বৃদ্ধি হয়, হ্রাস হয়, এই ধরনের হয়। ঠিক আছে, মানে যদি বলে দিই যে দৈর্ঘ্যটাকে 10% প্রথমে বাড়ালাম, তারপর আবার 15% বাড়ালাম, তাহলে টোটাল মানে পরিবর্তন কি হবে, বা এরকম যদি বলি যে প্রথমে 15%
মানে একটা সংখ্যাকে 15% বাড়ালাম, তারপর 10% হ্রাস করলাম, তার টোটাল বৃদ্ধি বা হ্রাস কত হবে। এই ধরনের জিনিসের ক্ষেত্রে সাকসেসিভ কেস বসে, মানে একটা জিনিসের ক্ষেত্রে। যদি বলি যে একটা জিনিসকে একটা লোক 25% লাভে বিক্রি করলো, তারপর সেই জিনিসটাকে আবার 15% লাভে বিক্রি করলো, মানে একটা জিনিসকেই ওইভাবে বলা যায় যে একটা জিনিসকে সে 15% লাভে ক্রয় করেছে এবং সেটাকে আবার 15% লাভে বিক্রিও করছে, তাহলে মোটের উপর কত। এই ধরনের মানে একটা জিনিস যখন দেওয়া থাকে, মানে একটা বস্তুর ওপর যখন আলাদা আলাদা নতুন নতুন কাজ হয়, তখন সেটাকে বলে সাকসেসিভ কেস। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে সেমভাবে একটি সংখ্যাকে প্রথমে 20% বৃদ্ধি করানো হলো, পরে আবার 20% বৃদ্ধি করানো হলো, তাহলে মোটের উপর হ্রাস বৃদ্ধি কত। এটাতে সূত্রটা মনে রাখবে এইভাবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটা ইউজ করবে যখন এই ধরনের কোয়েশ্চেন দেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 20 প্লাস 20 প্লাস 20 গুণিত 20 ডিভাইডেড বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 20 20 400, 20% বৃদ্ধি। আচ্ছা হ্যাঁ, 20 20 40, 20 20 400 নেই, 20 20 40 আর 4 44%। ঠিক আছে, এরপর নর্মাল হিসাবে তুমি কীভাবে করবে 20% বৃদ্ধি, নর্মাল হিসাবে মেথড 2 যদি করতে চাও। আমি এইসব এই ধরনের জিনিসগুলোকে লাগাই না, আমি নর্মাল হিসাবে সাকসেসিভ কেস যেটা আছে সেটাই করে দিই, আমার সেটাতেই বেস্ট লাগে। তার প্রথমে কী বলেছে 20% বৃদ্ধি, মানে 20 100 বৃদ্ধি মানে 1 5 বৃদ্ধি, মানে 5-এর মধ্যে 1 বাড়লো মানে 6 5। পরেরটাতে আবার 20% বৃদ্ধি, মানে পরেরটাতে আবারও হবে সেই 6 5 হবে। ঠিক আছে, তার মানে 5 ছিল 6 হলো, পরেরটাও 5 ছিল 6 হলো, অর্থাৎ 25 থেকে 36 হলো। 25 থেকে কত হলো 36 হলো, অর্থাৎ বাড়লো কত 9, 25 সরি বাড়লো কত 11, 25 থেকে 36 মানে 11 বাড়লো, কার মধ্যে বাড়লো 25-এর মধ্যে বাড়লো, গুণিত 100, 25 4 100, 4 11 44। এই মেথডটা আমাকে বেস্ট লাগে। লাস্ট কোয়েশ্চেন আজকের পার্সেন্টেজের, আশা করি আরেকটা কোয়েশ্চেন করালেই সমস্ত ধরনের টাইপ যেগুলো আছে সেগুলো করানো যাবে। ঠিক আছে, এটা আজকে লাস্ট কোয়েশ্চেন। একটি সংখ্যা 70%, একটি সংখ্যা 70% সংখ্যাটির 21% অপেক্ষা 147 বেশি হলে সংখ্যাটি কত। অনেকগুলো তোমাদেরকে পার্সেন্টেজ কোয়েশ্চেন করালাম, আজকে নিয়ে 3টা কোয়েশ্চেন, এটা নিয়ে 3টা পার্ট। সব কোয়েশ্চেনগুলোকে ঠিকঠাক করে দেখবে, ক্লাস তো দেখছোই না, 8 জন 10 জন 15 জন 20 জন, যাই হোক সেটা যার ব্যাপার, যার দরকার পড়বে সে নিশ্চয়ই দেখবে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই। যাদের দরকার তারা নিশ্চয়ই দেখো, কিন্তু আশা করি যে যদি দেখো তাহলে খুব বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, একটি সংখ্যা 70%, একটি সংখ্যা 70% সংখ্যাটির 21% অপেক্ষা 147 বেশি, মানে একটি সংখ্যাটা ধরলাম আমি এক্স, সেই সংখ্যার এর মানে গুণিত একটি সংখ্যার 70% সংখ্যাটির 21% অপেক্ষা, সংখ্যাটির 21% অপেক্ষা 147 বেশি, 147 বেশি মানে তাদের ডিফারেন্স 147। বোঝা গেল? একটি সংখ্যার 70%, সংখ্যাটা 70%, সংখ্যাটার 21%, ঠিক আছে, কত বেশি 147 বেশি। তাহলে এখানে 70x তোমার এলসিএম করলে 70x মাইনাস 21x ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 147। তাহলে 21 থেকে 70 থেকে 21 গেলে হয়ে যায় তোমার 49x বাই 100 ইকুয়ালস টু 147। এখান থেকে তোমার হয়ে যাচ্ছে 49x বাই 100 সমান হয়ে যাচ্ছে 147, ক্রস মাল্টিপ্লাই করো, 49x সমান 147 ইন্টু 100, এখান থেকে তুমি নর্মালি x সমান করতে পারো 147 গুণিত 100, এখানে যেহেতু গুণ ছিল এখানে এসে ভাগ হয়ে যাবে, তাই না, 49 নিচে 3 49-এ 147 হয়ে যাবে, তো অর্থাৎ 3 100 300। তাহলে যে সংখ্যাটা ছিল সেটা কত ছিল সংখ্যা। ঠিক আছে, এই হলো আজকের ক্লাস। কেউ যদি আমার কাছ থেকে পেড কোর্সে পড়তে যাও 549 টাকাতে সমস্ত কিছু করানো হবে। কেপি কনস্টেবলের ক্ষেত্রে সমস্ত কোর্সটা A to Z সমস্ত কিছু কমপ্লিট করানো হবে, এইভাবেই সমস্ত কিছু করানো হবে, টপিক ওয়াইজ ধরে সব কিছু করানো হবে। 549 টাকা কেপি কনস্টেবলের কোর্স পুরোটা। 629446 63369 কোর্স যেটা থাকবে সেটা 90 ডেজ ভ্যালিডিটি থাকছে, 90 ডেজের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হবে। যদি এক্সাম এগিয়ে যায়, বাই চান্স যদি সামনে চলে আসে, তখন সেটার উপর ব্যবস্থা করে তাড়াতাড়ি করে সমস্ত কিছু শেষ করে দেওয়া হবে, সমস্ত কিছুই ছাড়া হবে না কিছু। ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ।